हाई डियर स्टूडेंट्स तुम्हादेर सकलकेई बायोलॉजी लिंकारे वेलकाम। चलो आज के आमरा आलोचना करब तुम्हादेर सालोक संश्लेषेर पार्ट 10 अर्थात कैमेर पुरो नाम कि क्रासुलेशियन एसिड मेटाबलिज्म। তোমরা অনেকেই বলবে স্যার আপনি তো বলেছিলেন এই পার্টে C2 C3 আর C4 সাইকেলের তুলনা করবে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমার মনে হলো এই টপিকটা তোমাদের এনসিইআরটিতে নেই ঠিকই, কিন্তু যেহেতু বোর্ড পরীক্ষায় রয়েছে বোর্ডের সিলেবাসে, তাই এটা আলোচনা করে দেব। দেন এর পরের পার্টে আমরা C2 C3 C4 সঙ্গে ক্যামের সঙ্গেও তুলনা করার চেষ্টা করব। আর তুলনাটা আমরা মেইনলি এনসিইআরটিতে যে একটা C3 আর C4 চক্রের মধ্যে যে তুলনা রয়েছে সেটাকে বেস করে আমরা করব। ওকে, তাহলে আমরা এটা পড়ে নিই, দেন আমরা নেক্সট ক্লাসে ওইটা পড়বো, তাহলে আরও বেটার আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে। আর তোমরা অনেকেই ভিডিওর জন্য কমেন্ট করেছো, আসলে আমাদের এইদিকে 2 দিন থেকে পুরো ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে বলে আমি ভিডিওগুলো আপলোডও করতে পারছি না। যাই হোক, আমি আপাতত ভিডিও শুটিং করে রাখলাম, যখন ইন্টারনেট পরিষেবা ঠিক হবে তখন আমি অবশ্যই আপলোড করে দেবো। আশা করি তোমরা বায়োলজি লিঙ্কারের প্রবলেমকে অ্যাকনোলেজ করবে এবং বায়োলজি লিঙ্কারের পাশে থাকবে। দেখো তাহলে ক্যাম কি? ক্যাম কথার অর্থ হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বিশেষ কিছু প্রকার উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, ক্যাম নামটা এসছে দেখো, কারণ এই যে ক্যাম আছে এটা মেইনলি দেখা যায় ক্রাসুলেসি গোত্রভুক্ত। ক্রাসুলেসি উদ্ভিদ বলতে কি বুঝবো? যেমন পাথরকুচি, তারপরে সিডাম, এই সমস্ত উদ্ভিদগুলো ক্রাসুলেসি গোত্রভুক্ত। এছাড়া সেম গোত্রভুক্ত যদি আমরা দেখি অর্কিডেসি আর একটা হচ্ছে ক্যাকটেসি। দেখো এই গোত্রভুক্ত উদ্ভিদদের মেইনলি আমরা ক্যাম দেখতে পাবো, অর্থাৎ এদের দেহে আমরা রাত্রেবেলায় দেখতে পাবো অ্যাসিড তৈরি হয় এবং দিনের বেলায় সেই অ্যাসিডটা ডিঅ্যাসিডিফিকেশন হয়, অর্থাৎ ভেঙে অন্য কিছু তৈরি হয়। কেন হয় না হয় সেগুলো আমরা সব দেখব। তো প্রথমে আমরা যদি এই ক্যাম উদ্ভিদের বৈশিষ্ট্য দেখি না, ক্যাম উদ্ভিদ কাদের বলবো? যাদের ক্ষেত্রেই এই ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম পদ্ধতিটি দেখা যায় তাদেরকে ক্যাম উদ্ভিদ বলে। তাহলে ক্যাম উদ্ভিদের যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে ফার্স্ট কি বৈশিষ্ট্য দেখতে পাবো? 1 নাম্বার, দেখো এই সমস্ত উদ্ভিদগুলো না যেসব মাটি শুষ্ক হয় এবং উষ্ণতা বেশি হয় অর্থাৎ মরুভূমি অঞ্চলে জন্মায়, তাহলে এই সব উদ্ভিদ কোথায় দেখতে পাবো? মরুভূমি অঞ্চলে জন্মায়। আচ্ছা বলো, মরুভূমি অঞ্চলে যদি জন্মায় তাহলে মরুভূমি অঞ্চলে মাটিতে কি হয়? জলের পরিমাণ খুবই কম থাকে। আবার এরা যদি এই জলটাকে আমরা জানি উদ্ভিদরা বাষ্পাকারে নির্গত করে দেয়, উষ্ণতাও বেশি, তাহলে যেটুকু জল রয়েছে এরা যদি দিনের বেলায় বাষ্পমোচন করে তাহলে মাটির সেইটুকু জলেও বাষ্পমোচন আকারে বের করে দিবে। দেন আলটিমেটলি উদ্ভিদগুলো টিকে থাকবে কি করে? তো এখান থেকে এই বাষ্পমোচনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদের দিনের বেলায় কি হয়? পত্ররন্ধ্র বা স্টোমাটা বন্ধ থাকে। ঠিক আছে, তাহলে এক তো মরুভূমি অঞ্চলে জন্মায়, তাহলে মরুভূমি অঞ্চলে আমরা জানি কিসের অভাব? জলের অভাব। এই কারণে এরা বাষ্পমোচনের হাত থেকে বা বাষ্পমোচন হার কমানোর জন্য বা আমরা বলতে পারি বন্ধ রাখার জন্য কি হয়? দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ রাখে, দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ রাখে, কিন্তু রাত্রেবেলায় খোলা থাকে। এবার দেখো আমরা তো জানি, এটা পড়েছি
যে সালোক সংশ্লেষ তো দিনের বেলায় ঘটে, আর সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। তাহলে দিনের বেলায় যদি পত্ররন্ধ্র বন্ধই থাকবে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে কি করে, আর সালোক সংশ্লেষ হবে কি করে, তাই কি না? তো এই সমস্যাটাই কিভাবে এরা ওভারকাম করেছে সেটাই আমরা দেখব বা পড়ব। তা 2 নম্বর বৈশিষ্ট্য বাষ্পমোচন হার কম হয়। হ্যাঁ, নেক্সট যদি দেখি এদের পত্ররন্ধ্র নিমজ্জিত থাকে, অর্থাৎ পাতার একদম ভেতরের দিকে ঢুকে থাকে। পত্ররন্ধ্র বা আমরা বলতে পারি নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় এইসব উদ্ভিদদের। ঠিক আছে, পত্ররন্ধ্র ভেতরের দিকে একটু প্রবেশ করে থাকে, একটাই কারণ যেন বাষ্পমোচনের হার কম হয়, এটাই হচ্ছে এদের মেইন লক্ষ্য, টার্গেট। ঠিক আছে, তাহলে নিমজ্জিত এদের আমরা পত্ররন্ধ্র দেখতে পাবো। নেক্সট দেখো, যদি আমরা আরও পয়েন্ট লিখতে পারতাম, আলটিমেটলি বেশি কিছু লিখলাম না, এখানে পদ্ধতিটা দেখব যে ক্যাম উদ্ভিদরা কি পদ্ধতিতে তোমার সালোক সংশ্লেষ আলটিমেটলি করে। তো ক্যাম পদ্ধতি আমরা দেখতে পাবো রাত্রেবেলায় ঘটে, এক রাত্রে হয় আর একটা দিনে। শুধু এইটুকু এখন মনে রাখো, রাত্রেবেলায় স্টোমাটা বা এটা কী বলছি, পত্ররন্ধ্র কী থাকে, স্টোমাটা রাত্রে ওপেন থাকে, খোলা থাকে। ঠিক আছে, এবং দিনে স্টোমাটা ক্লোজ থাকে। কেন ক্লোজ থাকে? যেন বাষ্পমোচন না হয়। কিন্তু সালোক সংশ্লেষ করে কীভাবে সেটাই আমরা দেখব। তাহলে দেখো, এদের যদি আমরা সেল করি, এটা মনে করো এই ক্যাম উদ্ভিদদের কোষ, এই একটা কোষ, সঙ্গে এটা আর একটা কোষ। ঠিক আছে, দেখো যদি আমরা রাত্রে দেখব প্রথমে, তো এটা রাত্রেবেলায় ঘটছে, আর এটা দেখব দিনের বেলায় ঘটছে। তাহলে রাত্রে কি স্টোমাটা ওপেন? তাহলে রাত্রে যদি স্টোমাটা ওপেন থাকে, ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমরা কি দেখতে পাবো, আচ্ছা স্টোমাটা ওপেন আছে। যদি স্টোমাটা ওপেন থাকে, এরকমভাবে ধরে নিলাম এটা স্টোমাটা, তাহলে এখান থেকে বা আমরা এখান থেকে গল্পটা শুরু করতে পারি। এটা স্টোমাটা ওপেন আছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড রাত্রেবেলায় প্রবেশ করবে, করবে না রাত্রেবেলায় স্টোমাটা ওপেন, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো, এখান থেকে গল্প শুরু করছি। দেন দেখো, এই কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি জলের সঙ্গে বিক্রিয়া করবে, H2O। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে, একটা উৎসেচক আছে, সেটা হচ্ছে Ca উৎসেচক। তাহলে আমরা 1 নম্বর এখানে পুরো ডিটেলস লিখছি। Ca মানে কি? Ca মানে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। ওকে, তাহলে এই Ca উৎসেচকটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় আলটিমেটলি উৎপন্ন করবে কি? বাইকার্বনেট আয়ন, HCO3। ওকে, দেখো এই বাইকার্বনেট আয়ন পরবর্তীকালে কোষের মধ্যে উপস্থিত ফসফোএনল পাইরুভেট, এগুলো অলরেডি পড়েছি আমরা, C4 চক্রে পড়েছি, তাই কি না, পুরো নাম এগুলো লিখবো না। এই ফসফোএনল পাইরুভেটের সঙ্গে যুক্ত হবে। এখানে মেইনলি যে উৎসেচকটা কাজ করবে সেটা হচ্ছে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ, এটাও আমরা পড়েছি, পেপসি, তাই কি না। দেন এর সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো এগুলো আমরা অলরেডি C4 চক্রে পড়েছি। দিয়ে আলটিমেটলি এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে কি বলতো, এটা মনে করো কোষ গহ্বর। এটা কি? এটা হচ্ছে কোষ গহ্বর, অর্থাৎ কোষের মধ্যে ভ্যাকুয়াল আছে, সেই ভ্যাকুয়াল। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোষ গহ্বরে ম্যালিক অ্যাসিডে রূপান্তর হবে। যেহেতু দেখো রাত্রেবেলায় বিক্রিয়াটা ঘটছে, ম্যালিক অ্যাসিড তৈরি হলো এবং এদের দেহে সঞ্চিত হলো। যেহেতু অ্যাসিড তৈরি হচ্ছে বলে এটাকে আমরা বলছি অ্যাসিড মেটাবলিজম। যেহেতু এটা ক্রাসুলেসি গোত্রভুক্ত মেন দেখা যায়, হ্যাঁ, সঙ্গে অর্কিডেসি ক্যাকটেসি, এই কারণে এটাকে বলছি ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্লিয়ার? নামটা তাহলে বুঝতে পারলে। তাহলে কোষ গহ্বর রাত্রেবেলায় কী হলো? ম্যালিক অ্যাসিড তৈরি হলো। এবার দেখো এই ম্যালিক অ্যাসিড সঞ্চিত হয়ে থেকে গেল,
পরবর্তীকালে যখন দিনের বেলায় হলো, তো এখানে মনে করো কোষ গহ্বর ছিল, একটাই কোষ, এটা আমরা দিনের বেলা দেখাচ্ছি, তাহলে এটা আমরা বললাম ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। এটা বাংলায় লিখেছি, এখানে ইংরেজিতে লিখছি, তাই কি না? ভ্যাকুয়াল লিখলাম। দেন ভ্যাকুয়ালটা কি আলটিমেটলি, তো এখানে তো ম্যালিক অ্যাসিড রূপেই আছে দিনের বেলাতে, ক্লিয়ার? দিনের বেলাতে এই ম্যালিক অ্যাসিড বেরিয়ে আসবে, ঠিক আছে? ম্যালিক অ্যাসিড বেরিয়ে এসে তোমার কী তৈরি করবে বলো তো? পাইরুভেট। পাইরুভেট তৈরি করবে, ঠিক আছে? বা আমরা এরকম আগে লিখে দিই যে দিনের বেলাতে কী হবে? ম্যালিক অ্যাসিড কোষ গহ্বর থেকে বেরিয়ে এলো, তো ম্যালিক অ্যাসিড কোষ গহ্বর থেকে বেরিয়ে এলো, যখন বেরিয়ে এলো কোষ গহ্বর থেকে, দেন এই ম্যালিক অ্যাসিড তৈরি করবে পাইরুভেট। ঠিক আছে? দেখো ম্যালিক অ্যাসিড আমরা জানি যে 4 কার্বনযুক্ত যৌগ, পাইরুভেট হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ, অর্থাৎ আলটিমেটলি এখানে 1 অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। তাহলে দিনের বেলায় দেখো স্টোমাটা ওপেন, স্টোমাটা যদি ওপেন হয় তাহলে না কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারবে আর না অক্সিজেন বেরোতে পারবে, তাহলে এই প্রক্রিয়াটা কি পুরোপুরি বন্ধ আছে, তাই কি না? তাহলে এখানে দেখো দিনের বেলায় এরা কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, কীভাবে তৈরি করলো? এই যে রাত্রেবেলায় ম্যালিক অ্যাসিডটা তৈরি করেছিল, সেই ম্যালিক অ্যাসিডটা পরবর্তীকালে পাইরুভেটে যখন রূপান্তর হচ্ছে দিনের বেলায়, তখন 1 অণু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? দেন এই কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে এরা কি তৈরি করছে? এরা তৈরি করছে C3 সাইকেল। বুঝতে পেরেছো না পারোনি? আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে C3 সাইকেল হয়, পড়েছি অলরেডি। তাহলে এরাও C3 সাইকেল কিন্তু করছে। আর মজার ব্যাপার হচ্ছে দেখো, এই পাইরুভেট আবার তোমার তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, এবং এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডও আলটিমেটলি এই C3 চক্রে প্রবেশ করে। তাহলে পাইরুভেটটাও C3 চক্রে প্রবেশ করলো, কার্বন ডাই অক্সাইডটাও C3 চক্রে প্রবেশ করলো, ঠিক আছে? তাহলে এই যে C3 চক্রটা আলটিমেটলি আমরা কোথায় হয় জানি? সে এটা হচ্ছে কোষের ক্লোরোপ্লাস্টে হয়। তাহলে এই যে আমরা এটা আঁকলাম, এটা কি? এটাকে আমরা বলছি, একটু উপরের দিকে লিখে রাখছি, ক্লোরোপ্লাস্ট। তাহলে এই একটা কোষ নিয়েছিলাম, এটা কোষ গহ্বর করলাম, এটা ক্লোরোপ্লাস্ট। আমরা এখানে আরেকটা ক্লোরোপ্লাস্ট করে রাখছি, ঠিক আছে? কারণ আমাদের দরকার লাগবে। এটাও কি? এটাও ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো কোষের মধ্যে এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, এটা কোষ গহ্বর, আর বাকি যে বিক্রিয়াটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলো, এটাকে আমরা বলতে পারি সাইটোসল। এই যে পুরো ফাঁকা আছে, এটাকে আমরা কি বলতে পারি? সাইটোসল। কতটা মনে রাখা দরকার নেই, বা এই ক্ষেত্রেও সাইটোসল, ঠিক আছে? কোষের বাকি সাইটোপ্লাজমে বিক্রিয়াটা হচ্ছে। দেন দেখো C3 চক্র হলো কি না? C3 চক্র হওয়া মানে কি? C3 চক্র মানে গ্লুকোজ সিনথেসিস হওয়া। পড়ে নিই আমরা C3 চক্রে কী হয়? আলটিমেটলি গ্লুকোজ সিনথেসিস হয়। যদি না পড়ো, আগের পড়াগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টই তো হচ্ছে, তাহলে এটা ক্লোরোপ্লাস্ট ছিল। আচ্ছা, আমি এটা একটু সুবিধার জন্য তোমাদের এটাও লাল কালি করে দিচ্ছি। এই বিক্রিয়াটাও কোথায় করছে? ক্লোরোপ্লাস্ট, লাল কালি করলাম, ঠিক আছে? দেন দেখো দেন দেখো এই C3 চক্রের মাধ্যমে আলটিমেটলি কি তৈরি হলো? স্টার্চ তৈরি হবে। স্টার্চ মানে অনেকগুলো গ্লুকোজ তৈরি হয়ে, দেখো C3 সাইকেল আমরা জানি গ্লুকোজ তৈরি হয়, আর উদ্ভিদ দেহে গ্লুকোজ সঞ্চিত হয় কী রূপে? স্টার্চ রূপে, অর্থাৎ অনেকগুলো গ্লুকোজ তৈরি করে স্টার্চ। তাহলে স্টার্চ তৈরি হলো। দেন এই স্টার্চ আবার আলটিমেটলি তোমার তৈরি করবে পাইরুভেট। এখানে যে পাইরুভেট তৈরি করেছিল আমরা শর্টকাটে লিখলাম, ঠিক আছে? পাইরুভেট। তাহলে স্টার্চ থেকে পাইরুভেট কীভাবে তৈরি হয়? এটা যখন আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, হ্যাঁ আমি শর্টকাটে একটু লিখে রাখলাম, হ্যাঁ, গ্লুকোজ থেকে ভেঙে পাইরুভেট তৈরি হয় গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ায়, সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে জাস্ট আলোচনা করব। তাহলে C3 চক্রে যে স্টার্চ তৈরি হলো, সেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে কী তৈরি হলো? পাইরুভেট তৈরি হলো। এবার দেখো এই পাইরুভেট আবার আলটিমেটলি তোমার ফসফোইনল পাইরুভেটে যুক্ত হবে। অর্থাৎ এই পাইরুভেটের সঙ্গে কি যুক্ত হবে? পাইরুভেটের সঙ্গে ATP যুক্ত হবে, দেন একটা ফসফেট চলে যাবে, দেন এখানে ADP তৈরি হবে। তাহলে ফসফেট যুক্ত হয়ে ফসফোইনল পাইরুভেট হলো। এই ফসফোইনল পাইরুভেট আবার রাত্রেবেলায় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় বাইকার্বনেট আয়ন তৈরি হবে,
সেই ফসফেনল পাইরুভেট যুক্ত হয়ে অক্সালো অ্যাসিড তৈরি করবে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড রাত্রেবেলায় ম্যালিক অ্যাসিড তৈরি করলো এবং কোষ গহ্বরে সঞ্চয় রাখলো। তাহলে রাত্রেবেলায় কোষ গহ্বরে ম্যালিক অ্যাসিড সঞ্চয় হলো, ম্যালিক অ্যাসিড সঞ্চয় হলো। দিনের বেলায় কী হচ্ছে, এই ম্যালিক অ্যাসিড কোষ গহ্বর থেকে বেরিয়ে গেল কোষের সাইটোসলে। কোষের সাইটোসলে ম্যালিক অ্যাসিড কিসে পরিণত হচ্ছে, পাইরুভেটে পরিণত হচ্ছে। এই পাইরুভেট আবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর হয়, যেটা আলটিমেটলি আমরা জানি যে C3 চক্রে প্রবেশ করে। আবার এখান থেকে ম্যালিক অ্যাসিড 4 কার্বনযুক্ত যৌগ, পাইরুভেট 3 কার্বনযুক্ত যৌগ, অর্থাৎ 1 অণু কার্বন ডাইঅক্সাইড কোথায় প্রবেশ করছে, C3 সাইকেলে আমরা জানি আলটিমেটলি স্টার্চ তৈরি হয়। এই স্টার্চ আবার রাত্রেবেলায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভেটে তৈরি হয়। এই পাইরুভেটের সঙ্গে আবার ATP যুক্ত হয়ে ফসফেনল পাইরুভেট তৈরি হয়। তাহলে এইরকমভাবে চক্রটা চলতে থাকলো। এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সব থেকে ভালো করে দেখো, রাত্রেবেলায় আমরা কি দেখলাম, পত্ররন্ধ্র খোলা, তাই কি না? পত্ররন্ধ্র খোলা থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পেরেছিল, বলিতে বিক্রিয়াগুলো হয়েছিল। এর ফলে রাত্রেবেলা একটা জিনিস ঘটলো কি, ম্যালিক অ্যাসিড বা আমরা বলতে পারছি অ্যাসিড তৈরি হচ্ছে। রাত্রেবেলায় যেহেতু অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে আমরা এখানে বলেছি দেখো, রাত্রে স্টোমাটা ওপেন থাকে এবং স্টোমাটা ওপেন থাকে, সঙ্গে কী তৈরি হয়, অ্যাসিড তৈরি হয় না। এই কারণে রাত্রের বিক্রিয়াটাকে বলা হয় অ্যাসিডিফিকেশন বিক্রিয়া, অ্যাসিডিফিকেশন। তাহলে ক্যাম উদ্ভিদে অ্যাসিডিফিকেশন অর্থাৎ অ্যাসিড তৈরি হয় কখন, রাত্রে। দিনের বেলায় কী হচ্ছে দেখো, দিনের বেলায় এই ম্যালিক অ্যাসিডটা ভেঙেই তো আবার পাইরুভেট তৈরি হলো, অর্থাৎ অ্যাসিড ভেঙে যাচ্ছে। এইটাকে আমরা বলবো ডি অ্যাসিডিফিকেশন। তাহলে ক্যাম উদ্ভিদদের অ্যাসিডিফিকেশন কখন হয়, রাত্রেবেলায়। স্টোমাটা ওপেন থাকে কখন, রাত্রেবেলায়। এবার ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে কখন, রাত্রেবেলায়। দিনের বেলায় কী হচ্ছে, স্টোমাটা বন্ধ, কারণ এরা বাষ্পমোচন করবে না, দিনের বেলায় প্রচুর সূর্যের তাপ। স্টোমাটা বন্ধ থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড তাহলে পাবে কোথা থেকে, সালোক সংশ্লেষের জন্য, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড ভেঙে পাইরুভেট যখন তৈরি হবে, তাই কি না? এবং এই ক্লোরোপ্লাস্টে রুবিস্কো এনজাইম আছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে আবদ্ধ করে C3 সাইকেল করবে। দেন C3 সাইকেলে দিনের বেলায় কী করে দিল, তোমার সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ করলো, গ্লুকোজ তৈরি করলো, অনেকগুলো গ্লুকোজ যুক্ত স্টার্চ তৈরি হলো, তাই কি না? এইটা আবার রাত্রেবেলায় চলে এলো, স্টার্চ ভেঙে আবার পাইরুভেট, পাইরুভেট থেকে আবার ফসফেনল পাইরুভেট। এইরকমভাবে বারবার পড়ো, দেখো ইজিলি, আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে নামটা কেন হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি। ক্রাসুলেসিয়ার নামটা এসছে যেহেতু এটা ক্রাসুলেসি গোত্র উদ্ভিদদের দেখা যায়। অ্যাসিড মেটাবলিজম যেহেতু এদের ক্ষেত্রে অ্যাসিড তৈরি হচ্ছে, কখন তৈরি হচ্ছে, সেটা রাত্রেবেলায়। দিনের বেলায় কী হচ্ছে, ডি অ্যাসিডিফিকেশন। তো আশা করি তোমরা ক্যামটা বুঝতে পারলে। নেক্সট পার্টে আমরা সব থেকে বেশি ফোকাস করব C3 আর C4, কারণ এটা NCERT-তে দেওয়া রয়েছে। C3 আর C4 এর সঙ্গে আমরা চেষ্টা করব C2 আর ক্যাম উদ্ভিদদের তুলনা। ওকে, মেন আমরা C3 আর C4কেই করব। তাহলে নেক্সট পার্টে আমরা এটা আলোচনা করব। তারপরের হয়তো আর 1-2টো পার্ট হবে, দেন আমাদের ফটোসিনথেসিস শেষ হবে। তোমরা অনেকেই বলছো ফটোসিনথেসিসের পর স্যার আমরা কী পড়বো। ফটোসিনথেসিসের পর আমরা এমন একটা চ্যাপ্টার পড়বো না, যেটা তোমরা বুঝতে পারবে যে আমরা এতক্ষণ পর্যন্ত পরিপাক শোষণ আত্তীকরণ পড়েছি, এখন পড়লাম ফটোসিনথেসিস। এই দুটোর সঙ্গে মিল রয়েছে, যে চ্যাপ্টারটা বেস্ট সেই চ্যাপ্টারটাই আমরা পড়বো। আর আমরা কিন্তু না এরকম না যে আমার ইচ্ছে হচ্ছে আজকে ফটোসিনথেসিস পড়বো, ফটোসিনথেসিস পড়িয়ে দিচ্ছি, আমার ইচ্ছে হচ্ছে আজকে পরিপাক পড়াবো, পরিপাক না। আমার একটা প্ল্যান রয়েছে, কোন চ্যাপ্টারটা আগে পড়াবো, কোন চ্যাপ্টারটা পরে পড়াবো, কীভাবে লিঙ্ক করব, লিঙ্ক করে তোমাদের কাছে ইজিভাবে রিপ্রেজেন্ট করব সেটা। হ্যাঁ, আমার সিরিয়াসলি বলছি, এরকম না যে আমি তোমাদের জাস্ট এই বছরই আমি এইরকমভাবে পড়তে এসেছি। একটা মিনিমাম যথেষ্ট আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আশা করি এমনভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট আমি জিনিসগুলো করব যেন তোমরা কানেক্ট করতে পারো, ঠিক আছে? তো হয়তো এই পার্টের ভিডিও আসতে দেরি হলো, তোমরা অবশ্যই বায়োলজি লিঙ্কারকে সাপোর্ট করলে আরও তাড়াতাড়ি আমরা ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। ওকে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।